হ্যালো বাচ্চারা, আজকে আমরা মাদার থেরিসা দ্য বিগিনিং প্যাসেজটা পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এরপরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এসএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোক্যাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 1। ইট ওয়াজ লেট সামার, 26 অগস্ট 1910। তখন গ্রীষ্মের শেষ ভাগ, 1910 সালের 26 অগস্ট। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। ইট ওয়াজ লেট সামার। লেট সামার মানে গ্রীষ্মের শেষ দিক। লেট মানে এখানে দেরি না, কোনো সিজনের শেষ ভাগ বোঝাচ্ছে। যেমন আমরা বলি লেট আফটারনুন মানে 20-এর শেষ দিক। 26 অগস্ট 1910, 1910 সালের 26 অগস্ট। এই ডেটটা মনে রেখো, কারণ এই দিনে প্যাসেজের মেইন ক্যারেক্টার জন্ম নিয়েছিলেন। লেখক গল্পের মতো করে শুরু করছেন। প্রথমেই একটা নির্দিষ্ট সময় দেখিয়ে তিনি আমাদের নিয়ে যাচ্ছেন 100 বছরেরও বেশি আগের একদিনে। A little girl was born to a rich Catholic merchant's family of Albanian descent in a small town called Skopje, Macedonia. ম্যাসিডোনিয়ার স্কোপিয়ে নামের একটি ছোট শহরে আলবেনীয় বংশোদ্ভূত এক ধনী ক্যাথলিক ব্যবসায়ী পরিবারে একটি ছোট্ট মেয়ের জন্ম হল। এখন ডিটেলে বুঝি। A little girl was born. Was born মানে জন্ম হলো। লিটল গার্ল মানে ছোট্ট মেয়ে। এখানে প্যাসিভ ফর্ম ব্যবহার হয়েছে, কারণ ফোকাস মেয়েটির ওপর। টু আ রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি। রিচ মানে ধনী। ক্যাথলিক হল খ্রিস্টান ধর্মের একটি প্রধান শাখা। মার্চেন্ট মানে ব্যবসায়ী বা বণিক। অর্থাৎ মেয়েটির পরিবার ছিল ধনী, ধার্মিক আর ব্যবসা করত। অফ অ্যালবেনিয়ান ডিসেন্ট। ডিসেন্ট মানে বংশ বা বংশ পরিচয়। অ্যালবেনিয়ান ডিসেন্ট মানে তাদের পূর্বপুরুষরা ছিলেন আলবেনিয়া দেশের মানুষ। এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। ডিসেন্ট দিয়ে বোঝায় কেউ কোন জাতি বা বংশ থেকে এসেছে। ইন আ স্মল টাউন কল্ড স্কোপিয়ে, ম্যাসেডোনিয়া। কল্ড মানে নামের বা নামে পরিচিত। স্কোপিয়ে হল একটা ছোট শহর, আর ম্যাসেডোনিয়া হল ইউরোপের একটা দেশ। অর্থাৎ মেয়েটির জন্ম বাংলাদেশ বা ভারতে না, অনেক দূরের ইউরোপে। এখানে খেয়াল করো, মেয়েটি জন্মেছিল ধনী পরিবারে। এই তথ্যটা পরে খুব ইম্পর্ট্যান্ট হবে, কারণ এই ধনী পরিবারের মেয়েই সারা জীবন কাটিয়ে দিয়েছেন দরিদ্রদের সেবায়। She was the youngest of the 3 siblings and was named Agnes Gongha Bojachu. 3 ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট এবং তার নাম রাখা হয়েছিল অ্যাগনেস গঞ্জা বোয়াজিউ। এখন ছোট অংশে বুঝি। She was the youngest. ইয়াংগেস্ট মানে সবচেয়ে ছোট। ইয়াং থেকে ইয়াংগেস্ট, সুপারলেটিভ ফর্ম। অফ দ্য 3 siblings. সিবলিংস মানে ভাই বোন। ভাই হোক বা বোন, একই বাবা মায়ের সন্তানদের একসাথে সিবলিংস বলা হয়। অর্থাৎ তারা ছিল 3 ভাই বোন, আর এই মেয়েটি ছিল সবার ছোট। অ্যান্ড ওয়াজ নেমড অ্যাগনেস গনহা বোজাচ্ছু। ওয়াজ নেমড মানে নাম রাখা হয়েছিল। মেয়েটির পুরো নাম ছিল অ্যাগনেস গঞ্জা বোয়াজিউ। প্যারাগ্রাফ 2। Who could imagine at the time that this little girl would one day become the mother of humanity, loving and serving the poorest of the poor? সে সময়
কেই বা ভাবতে পেরেছিল যে এই ছোট্ট মেয়েটি একদিন মানবতার মা হয়ে উঠবে, ভালোবাসবে ও সেবা করবে দরিদ্রের মধ্যেও দরিদ্রতম মানুষদের। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। হু কুড ইম্যাজিন অ্যাট দ্য টাইম। ইম্যাজিন মানে কল্পনা করা, অ্যাট দ্য টাইম মানে সেই সময়ে। এটা একটা রিটরিক্যাল কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নের মতো দেখতে, কিন্তু আসলে উত্তর চাওয়া হচ্ছে না। লেখক বোঝাতে চাচ্ছেন তখন কেউই কল্পনা করতে পারেনি দ্যাট দিস লিটল গার্ল উড ওয়ান ডে বিকাম। ওয়ান ডে মানে একদিন, ভবিষ্যতের কোনো এক সময়। বিকাম মানে হয়ে ওঠা। দ্য মাদার অফ হিউম্যানিটি। হিউম্যানিটি মানে মানবতা বা মানবজাতি। মাদার অফ হিউম্যানিটি মানে মানবতার মা, অর্থাৎ এমন একজন যিনি মায়ের মতো ভালোবাসা দিয়ে সব মানুষের সেবা করেন। লাভিং অ্যান্ড সার্ভিং। লাভিং মানে ভালোবাসা দেওয়া, সার্ভিং মানে সেবা করা। এই দুইটা ওয়ার্ডই তার জীবনের মূল কাজ বোঝাচ্ছে। দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার। পুয়ার মানে দরিদ্র, পুয়ারেস্ট মানে দরিদ্রতম। দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার মানে দরিদ্রদের মধ্যেও যারা সবচেয়ে দরিদ্র, যাদের দেখার কেউ নেই, রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষ। এই ফ্রেজটা খুব ইম্পর্ট্যান্ট, প্যাসেজে বারবার আসবে। ইয়েস, উই আর টকিং অ্যাবাউট নান আদার দ্যান মাদার টেরেসা। হ্যাঁ, আমরা আর কারো কথা নয়, বলছি মাদার তেরেসার কথা। এখন ভেঙে দেখি। উই আর টকিং অ্যাবাউট, আমরা কথা বলছি। লেখক এখন সরাসরি পাঠকের সাথে কথা বলছেন, যেন গল্প বলছেন। নান আদার দ্যান, এই ফ্রেজটা খুব সুন্দর, মানে আর কেউ না, ঠিক সেই মানুষটাই। কোনো বিখ্যাত মানুষের নাম রিভিল করার সময় এই এক্সপ্রেশন ব্যবহার হয়। মাদার টেরেসা। এতক্ষণ যে অ্যাগনেসের কথা বলা হচ্ছিল, তিনিই পরে পৃথিবীর কাছে পরিচিত হন মাদার তেরেসা নামে। প্যারাগ্রাফ 3। At the age of 12, she heard a voice from within that urged her to spread the love of Christ. 12 বছর বয়সে তিনি ভেতর থেকে এক ডাক শুনতে পান, যা তাকে যীশু খ্রিস্টের ভালোবাসা ছড়িয়ে দিতে তাগিদ দেয়। এখন ডিটেইলে বুঝি। At the age of 12, 12 বছর বয়সে। ভাবো, তোমাদের ক্লাস 6-7 এর বয়সে। She heard a voice from within. ভয়েস মানে কণ্ঠস্বর বা ডাক। ফ্রম উইদিন মানে ভেতর থেকে, অর্থাৎ মনের গভীর থেকে। এটা তানে শোনা কোনো আওয়াজ না, এটা হলো অন্তরের ডাক, মনের ভেতর থেকে আসা একটা তীব্র অনুভূতি। দ্যাট আর্জড হার। আর্জ মানে তাগিদ দেওয়া, জোরালোভাবে অনুপ্রাণিত করা। এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। সেই ভেতরের ডাক তাকে ঠেলে দিচ্ছিল একটা নির্দিষ্ট কাজের দিকে। টু স্প্রেড দ্য লাভ অফ ক্রাইস্ট। স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, ক্রাইস্ট মানে যীশু খ্রিস্ট, অর্থাৎ যীশুর ভালোবাসা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। এটাই ছিল সেই ডাকের মেসেজ। শি ডিসাইডেড দ্যাট শি উড বি আ মিশনারি। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি একজন ধর্মপ্রচারক হবেন। এখন ভেঙে দেখি। শি ডিসাইডেড। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, শুধু ইচ্ছা না, পাকা সিদ্ধান্ত। শি উড বি আ মিশনারি। মিশনারি মানে ধর্মপ্রচারক, যিনি নিজের দেশ ছেড়ে অন্য জায়গায় গিয়ে ধর্ম প্রচার করেন এবং মানুষের সেবা করেন। এই ওয়ার্ডটা প্যাসেজের জন্য খুব ইম্পর্ট্যান্ট। অ্যাট দ্য এজ অফ 18, শি লেফট হার প্যারেন্টাল হোম। 18 বছর বয়সে তিনি বাবা মায়ের বাড়ি ছেড়ে চলে যান। এখন ছোট অংশে বুঝি। অ্যাট দ্য এজ অফ 18, 18 বছর বয়সে, অর্থাৎ 12 বছর বয়সে, 12 বছর বয়সে সিদ্ধান্ত নেওয়ার 6 বছর পর। শি লেফট হার প্যারেন্টাল হোম। লেফট মানে ছেড়ে চলে যাওয়া। প্যারেন্টাল হোম মানে বাবা মায়ের বাড়ি। প্যারেন্টাল এসেছে প্যারেন্ট থেকে, মানে বাবা মা সংক্রান্ত।
She then joined an Irish community of nuns called the Sisters of Loreto, which had missions in India. এরপর তিনি সিস্টার্স অফ লরেটো নামের আইরিশ সন্ন্যাসিনীদের একটি সম্প্রদায়ে যোগ দেন ভারতে যাদের মিশন ছিল এখন ভেঙে বুঝি শি দেন জয়েন্ড দেন মানে এরপর জয়েন্ড মানে যোগ দিলেন অ্যান আইরিশ কমিউনিটি অফ নানস আইরিশ মানে আয়ারল্যান্ড দেশের কমিউনিটি মানে সম্প্রদায় বা দল নান মানে সন্ন্যাসিনী যে নারী সংসার জীবন ত্যাগ করে পুরো জীবন ধর্ম ও সেবায় উৎসর্গ করেন কল্ড দ্য সিস্টার্স অফ লরেটো কল্ড মানে নামের সেই দলটার নাম ছিল সিস্টার্স অফ লরেটো উইচ হ্যাড মিশনস ইন ইন্ডিয়া মিশন মানে এখানে ধর্মপ্রচার ও সেবামূলক কাজের কেন্দ্র অর্থাৎ এই সংগঠনের সেবা কেন্দ্র ছিল ভারতে প্যারাগ্রাফ 4 After a few months of training at the Institute of the Blessed Virgin Mary in Dublin, Mother Teresa came to India. ডাবলিনের ইনস্টিটিউট অব দ্য ব্লেসড ভার্জিন মেরিতে কয়েক মাসের প্রশিক্ষণ শেষে মাদার তেরেসা ভারতে আসেন এখন ডিটেলে বুঝি আফটার আ ফিউ মান্থস অফ ট্রেনিং মানে প্রশিক্ষণ আ ফিউ মান্থস মানে কয়েক মাস সন্ন্যাসিনী হতে হলে আগে প্রশিক্ষণ নিতে হয় অ্যাট দ্য ইনস্টিটিউট অফ দ্য ব্লেসেড ভার্জিন ম্যারি ইনস্টিটিউট মানে প্রতিষ্ঠান ব্লেসেড মানে আশীর্বাদ প্রাপ্ত বা পবিত্র ভার্জিন ম্যারি হলেন যীশু খ্রিস্টের মা মেরি অর্থাৎ প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে মা মেরির নামে ইন ডাবলিন হল আয়ারল্যান্ডের রাজধানী মনে আছে তো সিস্টার্স অফ লরেটো ছিল আইরিশ কমিউনিটি তাই ট্রেনিং হল আয়ারল্যান্ডে মাদার টেরেসা কেম টু ইন্ডিয়া মাদার তেরেসা ভারতে এলেন এখানে খেয়াল করো লেখক এখন থেকে আর অ্যাগনেস বলছেন না মাদার টেরেসা বলছেন মেসিডোনিয়া থেকে আয়ারল্যান্ড তারপর ভারত কত লম্বা জার্নি এই ভারতেই তার জীবনের আসল কাজ শুরু হবে On May 24, 1931, she took her initial vows as a nun. 1931 সালে 24 মে তিনি সন্ন্যাসিনী হিসেবে প্রাথমিক শপথ গ্রহণ করেন এখন ভেঙে দেখি On May 24, 1931, 1931 সালের 24 মে আরেকটা ইম্পর্ট্যান্ট ডেট She took her initial vows. ভাও মানে শপথ বা প্রতিজ্ঞা ইনিশিয়াল মানে প্রাথমিক বা প্রথম টেক ভাউজ মানে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়া সন্ন্যাসিনী হওয়ার নিয়ম হল প্রথমে ইনিশিয়াল ভাউজ নিতে হয় পরে ফাইনাল ভাউজ অ্যাজ আ নান সন্ন্যাসিনী হিসেবে প্যারাগ্রাফ 5 From 1931 to 1948, Mother Teresa taught geography and theology at St. Mary's High School in Kolkata, then Calcutta. 1931 থেকে 1948 সাল পর্যন্ত মাদার তেরেসা কলকাতার সেন্ট মেরিজ হাই স্কুলে ভূগোল ও ধর্মতত্ত্ব পড়াতেন এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি From 1931 to 1948, 1931 থেকে 1948 পর্যন্ত অর্থাৎ প্রায় 17 বছর অনেক লম্বা সময় মাদার তেরেসা টট হল টিচ এর পাস্ট ফর্ম মানে পড়াতেন অর্থাৎ তিনি ছিলেন একজন শিক্ষিকা জিওগ্রাফি অ্যান্ড জিওগ্রাফি মানে ভূগোল থিওলজি মানে ধর্মতত্ত্ব ধর্ম নিয়ে গভীর পড়াশোনা সাবজেক্ট এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসতে পারে এমন কঠিন ওয়ার্ড অ্যাট সেন্ট মেরিজ হাই স্কুল ইন কলকাতা দেন ক্যালকাটা কলকাতার সেন্ট মেরিজ হাই স্কুলে দেন ক্যালকাটা মানে তখন শহরটার নাম ছিল ক্যালকাটা এখন কলকাতা লেখক দেখাচ্ছেন মাদার তেরেসা প্রথমে বস্তিতে কাজ শুরু করেননি প্রায় 17 বছর তিনি শিক্ষকতা করেছেন
কিন্তু এরপর এমন কিছু ঘটল যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। However, the widespread poverty in Kolkata had a deep impact on Mother Teresa, and in 1948, she received permission from her superiors to leave the convent and devote herself to caring for the poorest of the poor in the slums of Kolkata. তবে কলকাতার ব্যাপক দারিদ্র্য মাদার তেরেসার মনে গভীর প্রভাব ফেলে এবং 1948 সালে তিনি তার ঊর্ধ্বতনদের কাছ থেকে কনভেন্ট ছেড়ে কলকাতার বস্তিতে দরিদ্রের মধ্যেও দরিদ্রতম মানুষদের সেবায় নিজেকে উৎসর্গ করার অনুমতি পান। এই সেন্টেন্সটা একটু লম্বা, তাই এখন ধীরে ধীরে বুঝি। হাউএভার মানে তবে বা কিন্তু। এই ওয়ার্ডটা সিগন্যাল দিচ্ছে যে এখন গল্পে একটা টার্ন আসছে। দ্য ওয়াইডস্প্রেড পভার্টি ইন কলকাতা। ওয়াইডস্প্রেড মানে ব্যাপক, চারদিকে ছড়িয়ে থাকা। পভার্টি মানে দারিদ্র্য, অর্থাৎ কলকাতার চারদিকে যে ভয়াবহ দারিদ্র্য ছিল। হ্যাড আ ডিপ ইম্প্যাক্ট অন মাদার টেরেসা। ইম্প্যাক্ট মানে প্রভাব, ডিপ ইম্প্যাক্ট মানে গভীর প্রভাব। স্কুলের দেয়ালের ভেতরে পড়ালেও বাইরের দরিদ্র মানুষের কষ্ট তার মনকে নাড়া দিচ্ছিল। And in 1948, she received permission. Received permission মানে অনুমতি পেলেন। 1948 সাল, আরেকটা ইম্পর্টেন্ট বছর। From her superiors. সুপিরিয়র মানে ঊর্ধ্বতন, অর্থাৎ যারা পদে তার উপরে। সন্ন্যাসিনীরা নিজের ইচ্ছামতো কনভেন্ট ছাড়তে পারেন না, ওপরের অনুমতি লাগে। টু লিভ দ্য কনভেন্ট। কনভেন্ট মানে সন্ন্যাসিনীদের থাকার জায়গা বা মঠ, অর্থাৎ সেই নিরাপদ জীবন ছেড়ে বেরিয়ে আসা। অ্যান্ড ডিভোট হারসেলফ। ডিভোট মানে উৎসর্গ করা। ডিভোট হারসেলফ মানে নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দেওয়া। এই ওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট। টু কেয়ারিং ফর দ্য পুয়ারেস্ট অব দ্য পুয়ার। কেয়ারিং ফর মানে যত্ন নেওয়া বা সেবা করা। আর পুয়ারেস্ট অব দ্য পুয়ার মনে আছে তো, দরিদ্রের মধ্যেও দরিদ্রতম মানুষ। প্যারাগ্রাফ 2-তে এই ফ্রেজটা এসেছিল, এখানে আবার এলো। ইন দ্য স্লামস অফ কলকাতা। স্লাম মানে বস্তি, যেখানে দরিদ্র মানুষরা খুব কষ্টে গাদাগাদি করে থাকে। এই সেন্টেন্সটা পুরো প্যাসেজের সবচেয়ে ইম্পর্টেন্ট সেন্টেন্স। এখানেই মাদার তেরেসার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত, শিক্ষিকার নিরাপদ জীবন ছেড়ে বস্তির অসহায় মানুষের সেবায় নেমে পড়া। প্যারাগ্রাফ 2-তে লেখক যে বলেছিলেন মাদার অফ হিউম্যানিটি, সেই যাত্রা আসলে শুরু হলো এখান থেকেই। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।